সবার আগে আপনাদের সবাইকে হোলির শুভেচ্ছা। এখানে এখন তো হোলির পরিবেশ, কিন্তু ওদিকে মধ্যপ্রাচ্যে দীপাবলির মতো পরিস্থিতি তৈরি হয়েছে। আর সেই পরিস্থিতি এখন আমাদের প্রতিবেশী পাকিস্তানের জন্য কি বিপজ্জনক হয়ে উঠতে পারে? বলে না যে বেশি চালাক হতে যায় সে অনেক সময় নিজেই ঠকে যায়। তাহলে কি আমেরিকার সঙ্গেও ঠিক এমনটাই হচ্ছে? কিন্তু আমেরিকা এখন আবার ইরানের দিকে নতুন করে চাপ সৃষ্টি করছে। আর এই সব কিছুর মধ্যে সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে, পাকিস্তানে এমন কি ঘটল যে পাকিস্তানে অবস্থিত আমেরিকান দূতাবাস থেকে কর্মীদের সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে? জিও পলিটিক্সে এখন একের পর এক বড় ঘটনা ঘটছে। সৌদি আরব এবং ইরানের মাঝখানে পড়ে পাকিস্তান চাপে পড়তে দেখা যাচ্ছে। সব সময়ের মতোই ওয়ার্ল্ড পলিটিক্সের এই এপিসোডে জানতে পারবেন অনেক কিছু, তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। এখন স্ক্রিনে যাকে দেখছেন তিনি পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী। তিনি একটি বড় বক্তব্য দিয়েছেন। আমি আপনাদের তার ভিডিও দেখাবো, কিন্তু সেই বক্তব্যের উল্টো দিকে কি ঘটেছে সেটাও বলবো। गल्फ जो है वो इस वक्त एयर स्पेस बंद है, क्योंकि मैंने पहले कहा कि उसका अपना फैसला है। हमारी एडवाइस या हमारी जो है उनको काउंसलिंग वो उन पर बाइंडिंग नहीं है। लेकिन हम सिंसियरिटी खुलूस के साथ ये कह रहे थे, मसलन हम सऊदी अरेबिया के साथ एक स्ट्रेटेजिक म्यूचुअल डिफेंस एग्रीमेंट कर चुके हैं। सारी दुनिया को उसका पता है, इट्स अ सॉवरेन एग्रीमेंट, वी आर बाउंड बाय दैट। मैंने उसको मद्देनजर रखते हुए सऊदी अरेबिया से फौरी सेंसिटाइज किया अपने भाइयों को जो लीडरशिप में है ईरान में, कि प्लीज कीप दैट इन माइंड। उन्होंने कुछ अश्योरेंसेस मांगी, मुझे कहा कि इनको कहे कि इनका सॉइल भी यूज नहीं होना चाहिए। मैंने अश्योरेंसेस लेके दी। यू कैन सी कि मैं वर्चुअली वहां प्रेशर रूम लगा के बैठा हुआ 48 घंटे के अंदर जो कुछ वहां हो रहा था उसको छोड़ा नहीं जा सकता था कि मैं संडे को आके फिर करूं। तो अल्हम्दुलिल्लाह आपने देखा कि गालबन जो मिनिमम इस वक्त जो आपस में कुछ रिएक्शन है वो सऊदी अरेबिया और ओमान के खिलाफ नहीं हुआ। बाकी जॉर्डन है, कुवैत है, यूएई है, कतर है, बहरीन है, वो सब पे यानी एक्टिविटी है। बट एज ए सेड कि वो सॉवरेन मुल्क है, वो हम उसको बाउंड तो नहीं कर सकते। लेकिन आई एम ग्रेटफुल कि मेरी बात को उन्होंने समझा और उसके मुताबिक उन्होंने जो कुछ अश्योरेंस मांगी वो हमने लेके दी। তিনি বলেছেন যে তিনি নাকি ইরান এবং সৌদি আরবের মধ্যে চলতে থাকা সংঘর্ষ থামিয়ে দিয়েছেন। অর্থাৎ ইরান যে সৌদি আরবের উপর হামলা করছিল সেই হামলাগুলো নাকি তিনি বন্ধ করে দিয়েছেন। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইশাক দার ভর্তি সংসদে দাঁড়িয়ে এই দাবি করেছেন। কারণ সৌদি আরব এবং পাকিস্তানের মধ্যে একটি ডিফেন্স প্যাক্ট সই হয়েছে। আর সেই ডিফেন্স প্যাক্ট অনুযায়ী পাকিস্তানের উপর আক্রমণ মানে সৌদি আরবের উপর আক্রমণ, আর সৌদি আরবের উপর আক্রমণ মানে পাকিস্তানের উপর আক্রমণ বলে ধরা হবে। কিন্তু সত্যি কি এমনটা হয়েছে? আগে এই ভিডিওটা তো শুনুন। ইশাক দার বলেছেন যে সৌদি আরবের সঙ্গে আমাদের ডিফেন্স প্যাক্ট আছে এবং পৃথিবীর সবাই সেটা জানে। আমরা সেই চুক্তির দ্বারা বাধ্য। তাই আমি ইরানের নেতৃত্বকে বলেছিলাম যে আমাদের সৌদির সঙ্গে এই চুক্তির বিষয়টি মাথায় রাখতে। তিনি আরও বলেন যে ইরান তাকে বলেছিল সৌদি আরবকে জানাতে যেন তাদের মাটি ইরানের বিরুদ্ধে ব্যবহার করা না হয়। এরপর তিনি সৌদি সরকারের সঙ্গে যোগাযোগ করেন এবং ইরানের উদ্বেগের কথা জানান। সৌদি আরব তাকে আশ্বাস দেয় যে তাদের মাটি ব্যবহার করে ইরানের বিরুদ্ধে কোনো আক্রমণ হবে না। তিনি ইরানকে সেই আশ্বাসের কথাও জানিয়েছেন। এইভাবে পাকিস্তান নিজেকে শান্তির মধ্যস্থতাকারী হিসাবে দেখানোর চেষ্টা করছিল। কিন্তু সত্যিই কি ইরান পাকিস্তানের কথা শুনছে? এর উল্টোটা কি ঘটেছে? আমেরিকা ও ইসরায়েলের হামলার জবাবে ইরান একটি বড় পদক্ষেপ নিয়েছে। ইরান একটি ড্রোন হামলায় সৌদি আরবের রাজধানী রিয়াদে অবস্থিত আমেরিকান গোয়েন্দা সংস্থা সিআইএর একটি স্টেশন উড়িয়ে দিয়েছে বলে খবর এসেছে। ওই সিআইএ স্টেশনটি সৌদি আরবে অবস্থিত আমেরিকান দূতাবাসের ভেতরেই ছিল। বলা হচ্ছে যে সন্দেহজনক ড্রোন সোমবার সেই সিআইএ স্টেশনের উপর হামলা চালায়। এই হামলার সময়টা খুব গুরুত্বপূর্ণ, কারণ এর ঠিক আগে খবর বেরিয়েছিল যে আমেরিকার গোয়েন্দা সংস্থা ইরানের ভেতরে বিদ্রোহ উস্কে দেওয়ার জন্য কুর্দ যোদ্ধাদের অস্ত্র দেওয়ার পরিকল্পনা করছে। আর এই ঘটনার মাত্র দুদিন আগে আমেরিকা ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেইর মৃত্যু হয়। এরপর থেকে একের পর এক ইরানের শীর্ষ নেতৃত্বকে সরিয়ে দেওয়া হচ্ছে বলে খবর আসছে। ফলে ইরানের ভেতরের পরিস্থিতি পুরো বদলে গেছে। এখন ইরানের কেন্দ্রীয় কমান্ড আগের মতো শক্তিশালী নেই। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির বিভিন্ন ইউনিটকে অনেকটা স্বাধীনভাবে কাজ করার অনুমতি দেওয়া হয়েছে। প্রত্যেক প্রদেশের বাহিনী নিজেদের মতো করে সিদ্ধান্ত নিচ্ছে। যখন কোনো শক্তিশালী কেন্দ্রীয় নিয়ন্ত্রণ থাকে না, তখন সেই বাহিনীকে নিয়ন্ত্রণ করাও কঠিন হয়ে যায়। তাই একের পর এক হামলা হচ্ছে এবং পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে। এই অবস্থায় পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী যে দাবি করেছেন তা অনেকটাই অর্থহীন হয়ে পড়েছে। কারণ যাদের সঙ্গে কথা বলে তিনি আশ্বাস পেয়েছেন বলে দাবি করছেন, সেখানে এখন কোনো একক নেতৃত্বই নেই। যদি কেউ কোনো বিষয়ে সম্মতি দেন, তাহলে অন্য কোনো প্রদেশ বা বাহিনী সেটাকে মানতেই পারে না। এখন কেউ কারুর নির্দেশ নিচ্ছে না। এখন একটাই নির্দেশ চলছে, মারো, যার যেমন ইচ্ছা তেমনভাবে প্রতিক্রিয়া দাও। তাই পাকিস্তানের বক্তব্য অনেকটাই অকার্যকর হয়ে গেছে।
খামেনেইর মৃত্যুর পর ইরানের ভেতরের পরিস্থিতি পুরো বদলে গেছে আর এই পরিস্থিতির সুযোগ নিয়ে সিআইএ নতুন করে পরিকল্পনা করছে তাদের পরিকল্পনা হচ্ছে কুর্দ বিদ্রোহীদের ব্যবহার করা তবে এই পরিকল্পনা তুরস্কের মোটেও ভালো লাগবে না কিন্তু সিআইএ এমন পরিকল্পনা করছে কেন এমন পরিকল্পনা করার পেছনে বড় কারণ হল ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য ট্রাম্প বলেছেন যে প্রয়োজন হলে আমেরিকা স্থলবাহিনী নামাতেও পিছোপা হবে না অর্থাৎ আমেরিকা এমন একটি পরিকল্পনা করছে যেখানে তারা সরাসরি ইরানের মাটিতে সেনা পাঠাতে পারে তবে এই পরিকল্পনা খুবই বিপজ্জনক হতে পারে কারণ ইরানের ভৌগোলিক গঠন অনেকটাই আফগানিস্তানের মতো পাহাড়ি এলাকা জটিল ভূপ্রকৃতি এসবের কারণে সেখানে যুদ্ধ করা সহজ হবে না আফগানিস্তানে যেমন পরিস্থিতি তৈরি হয়েছিল তেমন পরিস্থিতি আবারও তৈরি হতে পারে কিন্তু আমেরিকা ঠিক সেই পুরনো খেলাটাই খেলতে চাইছে আফগানিস্তানে যেমন তালিবানকে কেন্দ্র করে এক ধরনের প্রক্সি যুদ্ধ চলেছিল তেমনভাবেই এখানে কুর্দ বিদ্রোহীদের সিআইএ এখন হাতিয়ার দিতে চায় এই ধরনের খবর মিডিয়ায় আসছে এই পরিস্থিতি দেখেই ইরান সৌদি আরবে অবস্থিত সিআইএর স্টেশনকেই উড়িয়ে দিয়েছে এখন প্রশ্ন হচ্ছে তাহলে পাকিস্তান ও সৌদি আরবের ডিফেন্স প্যাক্ট কোথায় গেল সৌদি আরবকে নিয়ে পাকিস্তান যে আত্মবিশ্বাস নিয়ে এই সব কথা বলছিল সেই আত্মবিশ্বাস এখন প্রশ্নের মুখে পড়েছে এর মধ্যেই আমেরিকার পক্ষ থেকেও একটি নতুন ঘোষণা এসেছে পাকিস্তানে অবস্থিত আমেরিকান দূতাবাসে যেসব কর্মী অত্যন্ত জরুরি নয় তাদের দ্রুত সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে স্ক্রিনে আপনারা এই টুইট দেখতে পাচ্ছেন এই ঘোষণাটি নিজেই ইঙ্গিত দিচ্ছে যে পাকিস্তানকে ঘিরে বড় কোনো ঘটনা তো ঘটতে যাচ্ছে এখন বড় প্রশ্ন হচ্ছে ইরানের পরবর্তী লক্ষ্য কি পাকিস্তান হতে পারে এখন পরিস্থিতি কি সৌদি আরবকে নিয়েও নানা ধরনের খবর সামনে আসছে বলা হচ্ছে যে সৌদি আরব হয়তো ইরানের বিরুদ্ধে পাল্টা আঘাত হানতে পারে কিছু বিশ্লেষক বলছেন যে পুরো ঘটনার পেছনে সৌদি আরবেরও কিছু চাপ ছিল এমনও কথা শোনা যাচ্ছে যে সৌদি আরব নাকি আমেরিকার উপর চাপ দিয়েছিল যে আপনারা হামলা করুন যদি আপনাদের মনে প্রশ্ন থাকে যে সৌদি আরব কেন এমনটা চাইতে পারে আপনাদের বলে দিই কারণ বহুদিন ধরে হুতি বিদ্রোহীরা সৌদি আরবের জন্য বড় হুমকি হয়ে আছে এই পরিস্থিতিতে যদি সৌদি আরব পাল্টা আঘাত হানে তাহলে পাকিস্তানও চাপে পড়তে পারে কারণ পাকিস্তান নিজেই বলেছে যে তাদের সঙ্গে সৌদি আরবের ডিফেন্স এগ্রিমেন্ট রয়েছে সেক্ষেত্রে সৌদি যদি যুদ্ধে জড়িয়ে পড়ে তাহলে পাকিস্তানের ওপরও চাপ পড়বে যুদ্ধে নামার জন্য এখন প্রশ্ন হচ্ছে পাকিস্তান কি সত্যি সৌদির হয়ে যুদ্ধে নামবে আরও বড় প্রশ্ন হল সৌদি আরব ও পাকিস্তানের মধ্যে এই ধরনের চুক্তি কি আগেই কোনো বড় পরিকল্পনার অংশ হিসেবে করা হয়েছিল এখন পরিস্থিতি ক্রমশ বিপজ্জনক হয়ে উঠছে অনেকেই ভাবছেন এই যুদ্ধ শেষ পর্যন্ত কোথায় গিয়ে থামবে আমি আপনাদের বলে রাখি এই যুদ্ধ শেষ হবে কিন্তু একটাই শর্তে এবং একটাই দেশের কারণে সেই দেশ না ভারত না ইরান না ইসরায়েল কোন দেশ এই যুদ্ধ থামাবে সেটা আমি পরের ভিডিওতে বলবো এর মধ্যে আপনারা ভাবুন পাকিস্তানের সামনে হোলির মতো পরিস্থিতি হবে নাকি দীপাবলির মতো বিস্ফোরক পরিস্থিতি তৈরি হবে এই পুরো ঘটনায় আপনার কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন অন্যদিকে মধ্যপ্রাচ্যে এখন যে তীব্র সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয়েছে তা নিয়ে পুরো বিশ্বই চিন্তায় রয়েছে কারণ এই অঞ্চলে যদি যুদ্ধ বা বড় ধরনের অস্থিরতা বেড়ে যায় তাহলে তার সরাসরি প্রভাব পড়বে বিশ্বের জ্বালানি বাজারে এই অবস্থায় রাশিয়া আবারও ভারতের পাশে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক রিপোর্টে বলা হচ্ছে পরিস্থিতি আরও খারাপ হলে রাশিয়া ভারতকে অতিরিক্ত কাঁচা তেল সরবরাহ করতে পারে যাতে ভারতের জ্বালানি সংকট না হয় এই মুহূর্তে সবার নজর পড়ে আছে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সমুদ্রপথের দিকে যার নাম স্ট্রেট অফ হরমুজ এই সরু সমুদ্রপথটি পৃথিবীর অন্যতম গুরুত্বপূর্ণ তেল পরিবহন পথ হিসেবে পরিচিত মধ্যপ্রাচ্যের অনেক দেশ থেকে যে কাঁচা তেল বিশ্বের বিভিন্ন দেশে পাঠানো হয় তার বড় অংশই এই পথ দিয়ে যায় ভারতের ক্ষেত্রেও এই পথটির গুরুত্ব খুবই বেশি কারণ ভারতের মোট তেল আমদানির প্রায় 40% এই অঞ্চল থেকেই আসে তাই যদি কোনো কারণে এই পথ দিয়ে জাহাজ চলাচল বন্ধ হয়ে যায় বা বাধা তৈরি হয় তাহলে ভারতের জ্বালানি সরবরাহের ওপর তার বড় প্রভাব পড়তে পারে এই সম্ভাব্য ঝুঁকির কথা মাথায় রেখেই রাশিয়া ভারতের জন্য একটি বড় প্রস্তাব দিয়েছে বলে জানা যাচ্ছে রিপোর্ট অনুযায়ী প্রায় 9.5 মিলিয়ন ব্যারেল রাশিয়ান কাঁচা তেল ইতিমধ্যেই এমন কিছু তেলবাহী জাহাজে রয়েছে যেগুলি ভারতের সমুদ্রসীমার কাছাকাছি এলাকায় অবস্থান করছে যদি মধ্যপ্রাচ্যের পরিস্থিতি খারাপ হয়ে যায় এবং তেলের সরবরাহ বন্ধ হয়ে যায় তাহলে খুব দ্রুত সেই জাহাজগুলোকে ভারতের দিকে পাঠানো যেতে পারে অর্থাৎ প্রয়োজনে কয়েক সপ্তাহের মধ্যেই ভারত রাশিয়া থেকে অতিরিক্ত তেল পেতে পারে ভারতের জন্য বিষয়টি একটু সংবেদনশীল বলেই ধরা হচ্ছে কারণ দেশের কাছে যে পরিমাণ কাঁচা তেলের মজুদ রয়েছে তা দিয়ে খুব বেশি দিনের চাহিদা পূরণ করা সম্ভব নয় পরিসংখ্যান বলছে বর্তমানে ভারতের কাছে যে মজুদ আছে তা দিয়ে মাত্র প্রায় 25 দিনের তেলের চাহিদা মেটানো যাবে
তাই যদি আন্তর্জাতিক বাজারে তেলের সরবরাহ দীর্ঘ সময়ের জন্য ব্যাহত হয় তাহলে তার প্রভাব খুব দ্রুত দেশের ভেতরেও দেখা দিতে পারে। পেট্রোল, ডিজেল বা রান্নার গ্যাসের সরবরাহেও চাপ তৈরি হতে পারে। ভারতের রিফাইনারিগুলি প্রতিদিন প্রায় 5.6 মিলিয়ন ব্যারেল কাঁচা তেল প্রক্রিয়াজাত করে। তাই তেলবাহী জাহাজের চলাচলে যদি কোনো সমস্যা হয় তাহলে খুব অল্প সময়ের মধ্যেই দেশের জ্বালানি সরবরাহে চাপ পড়তে পারে। এই কারণেই ভারত ইতিমধ্যেই বিকল্প তেলের উৎস খুঁজতে শুরু করেছে। আর সেই পরিস্থিতিতেই রাশিয়ার এই প্রস্তাবকে অনেকেই গুরুত্বপূর্ণ বলে মনে করছেন। সূত্রের খবর অনুযায়ী প্রয়োজন হলে রাশিয়া ভারতের মোট তেলের চাহিদার প্রায় 40% পর্যন্ত সরবরাহ করতে সক্ষম। যদি খাড়ি এলাকা থেকে তেলের সরবরাহ বন্ধ হয়ে যায় তাহলে রাশিয়া সেই ঘাটতি অনেকটাই পূরণ করতে পারে। তাই বর্তমান পরিস্থিতিতে রাশিয়া ভারতের জন্য একটি গুরুত্বপূর্ণ বিকল্প হয়ে উঠতে পারে। তবে বছরের শুরুতে ভারত কিছুটা কমিয়ে দিয়েছিল রাশিয়া থেকে তেল কেনা। জানুয়ারি মাসে রাশিয়ান তেলের আমদানি নেমে গিয়েছিল প্রায় 1.1 মিলিয়ন ব্যারেল প্রতিদিনে, যা 2022 সালের নভেম্বরের পর সবচেয়ে কম ছিল। কিন্তু ফেব্রুয়ারি মাসে আবার সেই আমদানি বাড়তে শুরু করে এবং প্রায় 30% কাছাকাছি অংশীদারিত্বে পৌঁছে যায়। অন্যদিকে এই অস্থির পরিস্থিতির প্রভাব পড়ছে আন্তর্জাতিক তেলের বাজারেও। ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে রাশিয়ার তেল অনেক দেশ তুলনামূলক কম দামে কিনছিল। ভারতও সেই সুবিধা পেয়েছিল। কিন্তু এখন আবার যদি মধ্যপ্রাচ্যের পরিস্থিতি খারাপ হয় তাহলে তেলের দাম নতুন করে বাড়তে পারে এবং সরবরাহেও নিয়ে অনিশ্চয়তা তৈরি হতে পারে। সব মিলিয়ে বলা যায়, মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ার এই সময়ে রাশিয়ার পক্ষ থেকে আসা এই প্রস্তাব ভারতের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। যদি স্ট্রেট অফ হরমুজ এলাকায় পরিস্থিতি আরও জটিল হয়ে যায় তাহলে রাশিয়ার এই তেল সরবরাহ ভারতের জ্বালানি নিরাপত্তা রক্ষা করতে বড় ভূমিকা নিতে পারে। এখন দেখার বিষয় ভবিষ্যতে পরিস্থিতি কোন দিকে যায় এবং ভারত সরকার এই প্রস্তাব নিয়ে কী সিদ্ধান্ত নেয়।